আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। নমস্কার, বাংলা বার্তা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। মুখোশের টান পুলিশের। কারা ককরোচ? কালীঘাটি ককরোচ নাকি এদের অন্য কোনো আইডেন্টিফিকেশন আছে? খুব গুরুত্বপূর্ণ একটা টার্ন, ইউটার্নের মুখে দাঁড়িয়ে বাংলার এই রাজনীতি, যারা ককরোচ ছাতার তলায় দাঁড়িয়ে বাংলার পরিবেশটাকে আবার পুনরায় একটু বিষাক্ত করার চেষ্টা করছিলেন। আপনারা জানেন যে নিটকে কেন্দ্র করে যে আন্দোলন দিল্লিতে যন্তর মন্তরে ঘনীভূত হয়েছিল এবং শেষ পর্যন্ত সেই আন্দোলন প্রত্যাহৃত হয়। যারা ককরোচ জনতা পার্টির দিল্লির রাজনৈতিক নেতা ছিলেন, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে 3টে সমঝোতা সূত্র করেন। এক, ধর্মেন্দ্র প্রধানের রেজিগনেশন, সেটা হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে যারা নিটের আত্মঘাতী ছাত্রছাত্রীরা ছিলেন তাদের নির্দিষ্টভাবে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ তাদের পরিবারকে। এবং তৃতীয়ত, যেটা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে যেখানে যেখানে আন্দোলন হয়েছে এবং সেই আন্দোলনকে কেন্দ্র করে যে অশান্তি হয়েছে, পুলিশ কেস দিয়েছে, সেই পুলিশের কেসগুলো আর ফার্দার প্রসিড করা যাবে না। এটা জাতীয় ককরোচ পার্টি, যারা ককরোচ জনতা পার্টি যারা নেতারা, তারা কেন্দ্রীয় সরকারের সঙ্গে সমঝোতায় পৌঁছেছেন। এবার এই প্রেক্ষিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে সেদিন যে মহামিছিল শিয়ালদা থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত হয়েছে, সেখানে যে অশান্তি পাকিয়েছিল, সেই অশান্তির প্রেক্ষিতে দাঁড়িয়ে যে পুলিশে এফআইআরগুলো হয়েছে বা যে অশান্তির বাতাবরণ তৈরি হয়েছে এবং যারা যারা অশান্তি করেছিলেন, যারা পুলিশের গায়ে হাত তুলেছেন কিংবা যারা সাংবাদিকদের গায়ে হাত তুলেছেন, তারা কি বাঁচবেন সেই গলিপথে? না। কেন বাঁচবেন না? আমি নির্দিষ্ট কিছু তথ্য আজকের এই বাংলার বার্তার প্রতিবেদনে উল্লেখ করি। প্রথম কথা হচ্ছে, মহামিছিলটা সংগঠিত করেছিলেন বামেরা। যদিও প্রথমে ককরোচ পার্টি তারা আবেদন করেছিল, পরবর্তীকালে বাম ছাত্র যুব সংগঠনরা তার সঙ্গে সংযুক্ত হয়েছেন। সেই মিছিল শিয়ালদা থেকে যখন ডরিনা ক্রসিং আসেন, সেখানে কোনো অবস্থান সমাবেশের অনুমতি পুলিশের কাছ থেকে নেওয়া ছিল না। তা সত্ত্বেও ডরিনা ক্রসিংয়ে অবস্থান সমাবেশ শুরু করে দেওয়া হয়। সেই সময় দাঁড়িয়ে পুলিশ লক্ষ্য করে যে নির্দিষ্টভাবে মাইক্রোফোনে একটা প্রভোকেটিভ কিছু স্টেটমেন্ট দেওয়া হচ্ছিল। বাংলায় যাকে বলে উস্কানিমূলক বক্তব্য রাখা হচ্ছিল। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয় এবং তারপর পুলিশ মার খায় এবং তারপর সাংবাদিকদের গায়ে হাত তোলেন বেশ কিছু মানুষ। কারা এরা কারা ককরোচের নাম দিয়ে পশ্চিমবঙ্গে কারা? এখন স্বাভাবিকভাবে আপনি যদি কাউকে প্রশ্ন করেন আপনি কি ককরোচ জনতা পার্টির সদস্য, তিনি বলবেন না, কিন্তু তিনি হয়তো মিছিলে গেছেন। এবার তিনি ঢাল খুঁজে বেড়ানোর চেষ্টা করছেন যে জাতীয় ককরোচ পার্টি মানে ককরোচ জনতা পার্টির নেতাদের সঙ্গে কেন্দ্রীয় সরকারের যে সমঝোতাটা হয়েছে, সেই সমঝোতার গলিপথ দিয়ে যদি পশ্চিমবঙ্গের ককরোচরা বাঁচতে পারেন। কারা ককরোচ সেটাই তো আইডেন্টিফাই করা যাচ্ছে না। কারা ককরোচ? ইতিমধ্যে ককরোচ জনতা পার্টি পশ্চিমবঙ্গের একটা চ্যাপ্টার হয়েছে। আপনারা জানেন যে ককরোচ জনতা পার্টি অন্য কিছু না, সোশ্যাল মিডিয়াতে ইউজড হওয়া একটা প্ল্যাটফর্ম, কিন্তু সেই প্ল্যাটফর্ম তো প্রাতিষ্ঠানিকভাবে রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশ করেনি। ফলত স্বাভাবিকভাবে তার একটা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারেরও কিছু লোকজন তৈরি হয়েছে। তারা দ্রুত যখন দেখেছেন সাংবাদিকরা মার খাচ্ছেন, যখন দেখেছেন পুলিশ মার খেয়েছেন, তখন দ্রুত সংবাদ মাধ্যমের সামনে তারা বলেছেন যে আমরা মিছিলে যাব না, আমরা বলেইছিলাম, আমরা মিছিল সংগঠিত করিনি, মানে দায়টা এড়িয়ে গেছেন। এবং যারা গণ্ডগোল করছেন তাদের সঙ্গে ককরোচ জনতা পার্টি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারের কোনো সম্পর্ক নেই। দ্বিতীয় হচ্ছে বামপন্থী নেতারা বলেছেন যে আমরা আন্দোলন করেছি, কিন্তু আমাদের সঙ্গে যারা এই বহিরাগতরা ঢুকে গণ্ডগোল করেছে তাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই। স্বাভাবিকভাবে যারা গণ্ডগোলটা করেছেন সেদিন, যারা অশান্তিটা করেছেন সেদিন, এবং তাদের মধ্যে প্রায় 70 জনকে চিহ্নিত করেছে পুলিশ। 11 জনকে ইতিমধ্যে ঘাড় ধরে লালবাজারে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং একাধিক গ্রেফতারির দিকে পুলিশ যাচ্ছে। এরা পালিয়ে বেড়াচ্ছেন, কেউ বাংলার বাইরে পালানোর চেষ্টা করেছেন এবং বিভিন্ন এক্সপ্রেসওয়ে থেকে তাদের ধরাও হচ্ছে। পুলিশ ইতিমধ্যে ধরেওছেন, আইডেন্টিফিকেশন করেছেন এবং তাদের ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন এদের এমন শাস্তির ব্যবস্থা করব যাতে এদের 3 প্রজন্ম মনে রাখে। ফলত স্বাভাবিকভাবে তারা ঘাবড়েছেন প্রচুর। আমার নিজের বিশ্বাস যে এরপর আইনজীবীরা আদালতে এদের হয়ে সওয়াল করতে গেলে বলবেন যে ককরোচ জনতা পার্টির সঙ্গে তো কেন্দ্রীয় সরকার একটা সমঝোতা হয়েছে এবং সেই সমঝোতায় তো কোনো কেস নিয়ে প্রসিড করা হবে না, তাহলে এদের বিরুদ্ধে প্রসিড করা হচ্ছে কেন? স্বাভাবিকভাবে কোর্টে এদের ছাড়ানোর জন্য সওয়াল করতে গিয়ে আইনজীবীরা বলবেন, কিন্তু প্রশ্নটা সেখানে নয়। প্রশ্নটা যেখানে আমি সেটা আপনাদের কাছে আইডেন্টিফাই করাবো, কিন্তু তার আগে রাজ্যের মুখ্যমন্ত্রী এই পার্টিকুলার সেগমেন্টটা কারা সেইটাকে চিহ্নিত করিয়ে গতকালই একটা প্রেস বিবৃতি দিয়েছেন, সংবাদ মাধ্যমের সামনে মুখ খুলেছেন। আমি আগে সেটা শোনাবো, তারপর আসছি।
গ্রেপ্তার হয়েছে 14 জন, যাদের ভিডিওতে দেখা গেছে তারা গ্রেপ্তার হয়েছে। এদের সঙ্গে ককরোচ পার্টি নিট আন্দোলনের কোনো সম্পর্ক নেই। এরা কেউ ছাত্র নয়, এরা কমপ্লিটলি জামাতি, মৌলবাদী এবং ভারতবর্ষকে দুর্বল করতে চায়, অশান্তি করতে চায়। আর গত 10 সপ্তাহব্যাপী যে বিজেপি রাষ্ট্রবাদী সরকার চলছে, তারা যে সিদ্ধান্তগুলো আইন কার্যকর করার ক্ষেত্রে নিয়েছে, সেই যন্ত্রণা থেকে এই অসভ্যতামিটা এরা করছে। এই খারিজি মাদ্রাসা তার রেজিস্ট্রেশন নিয়ে তদন্ত হচ্ছে, এদের রাগ আছে। অবৈধ ওবিসি সার্টিফিকেট পেয়েছিল, হাইকোর্ট বাতিল করেছিল, আমরা কার্যকর করেছি, রাগ আছে। 1950 সালে পশু হত্যা আইন কার্যকর হয়েছে, রাগ আছে। আপনার আমাদের সাউন্ড পলিউশন নিয়ে আমরা কিছু বিধি নিয়েছি, এদের রাগ আছে। এই লোকেরা এইসব করতে এখানে এসেছে। প্রধানমন্ত্রীর ছবিতে লাথি মারা, মুখ্যমন্ত্রীর ছবিতে লাথি মারা, প্রধানমন্ত্রীকে ব্যক্তিগতভাবে যে ছবি মানে চোখে দেখা যায় না, এটা আন্দোলন নাকি? আর দিল্লিতে তো ওরা অ্যালাউ করেনি, বা অন্য জায়গায়। আজাদি আজাদি কি? এবং কেউ কেউ তো ন্যাশনাল ফ্ল্যাগটাই ধরতে জানে না, উল্টো দিকে ধরে রেখেছিল। এরা কেউ আন্দোলনের লোক নয়, ছাত্র নয়, এরা গুন্ডা দমন আইনে ব্যবস্থা হবে। গতকাল বিধানসভায় যা বলেছি ওটাই ফাইনাল। আপনারা শুনলেন মুখ্যমন্ত্রী কি বলেছেন। কিন্তু এবার আমার বক্তব্য হচ্ছে পরিষ্কারভাবে, এই ককরোচ জনতা পার্টি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে বেশ কিছু মানুষ ঢোকার চেষ্টা করছেন একটা অরাজক অবস্থা তৈরি করতে, কারণ এরা প্রকাশ্যত তৃণমূলটা করতে পারছেন না। এরা হয়তো তৃণমূল নেতাদের সঙ্গপাঙ্গ, এরা তৃণমূলের মিটিং মিছিল হয়তো করতেন, এবং ইতিমধ্যে সংবাদ মাধ্যমে বেরোতে শুরু করেছে কোন নেতার কে কাছের লোক, সেগুলো ছেড়ে দিন। মেটিয়াবুরুজ, গার্ডেন রিচ, খিদিরপুর, রাজাবাজার থেকে যারা ধরা পড়ছে তারা তো আর বসে থাকার কোনো এলিমেন্ট নয়। তারা নির্দিষ্টভাবে কোনো একটা রাজনৈতিক ছাতার তলে তারা পেনিট্রেট করতেন। কিন্তু এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা, মৃত তৃণমূল না ওই ন্যাশনাল সিটিজেন পার্টি অফ ইন্ডিয়া কাকুলি ঘোষ তৃণমূল, তার তো কোনো নিশ্চয়তা নেই। পশ্চিমবঙ্গের চ্যাপ্টারে কেউ প্রকাশ্যে আমি তৃণমূল করি বা করব এই কথাটা বলার লোক নেই। ফলত এই এলিমেন্টগুলো যাবেন কোথায়? এই এলিমেন্টগুলো রাজ্য সরকারের উপর নির্দিষ্ট কারণে বিরোধিতা আছে, সেই বিরোধিতাগুলো শুনছিলেন যে খারিজি মাদ্রাসা থেকে ওবিসি সমস্ত ব্যাপারেই সরকার বিরোধী একটা তাদের ভূমিকা আছে, কিন্তু তারা তো চুপচাপ বসে থাকতে পারেন না। ফলত তারা এই জাতীয় কখনো আন্দোলন সংগঠিত হলে আবারও প্রকাশ্যে আসবেন। আপনারা দেখেছেন কিছুদিন আগে পার্ক সার্কাসে একটি ঘটনা ঘটেছিল। একটি সোশ্যাল মিডিয়াতে প্রচার করে প্রভোগ করে বেশ কিছু মানুষকে রাস্তায় নামিয়ে এবং পুলিশ ধৈর্যের পরীক্ষা দিয়েছিল, এবং সেখানে একটা ব্যাপক গণ্ডগোলের পরিস্থিতি তৈরি করা হয়েছিল। পরবর্তীকালে রাজ্যের মুখ্যমন্ত্রী পরের দিন ছুটে যান এবং ছুটে গিয়ে প্রকাশ্যে সেখানে বলেন যে কোনো পুলিশের গায়ে হাত দিলে যা ব্যবস্থা করব, আমার থেকে খারাপ মুখ্যমন্ত্রী কিন্তু আপনারা কেউ পাবেন না। দেখুন, সিচুয়েশনের পর ধরপাকড় হয়েছে, জেলহাজত হয়েছে এবং তারা জেল খাটছেন। ফলত সেখানে পরিস্থিতিটা তারপর থেকে কলকাতা শান্ত হতে শুরু করে, বা কলকাতার আশেপাশের পরিস্থিতি শান্ত হতে শুরু করে একটা ডোজে। এবার এই ককরোচ জনতা পার্টির মিছিলকে কেন্দ্র করে বা বামপন্থী ছাত্র যুবদের মিছিলকে কেন্দ্র করে, নিট পরীক্ষা সংক্রান্ত আন্দোলনকে কেন্দ্র করে এই এলিমেন্টগুলো আবার কিন্তু এই মিছিলে জমায়েতটা হয়। এরা ভেবেছিল যে আমরা এর মধ্যে জমায়েত হয়ে এবার পুলিশকে মারবো, সাংবাদিকদের মারবো, এবার মেরে আমরা পার পেয়ে যাব। কিন্তু সেই পার পাওয়ার জায়গাটা নেই। সোশ্যাল মিডিয়ার যুগ, চারদিকে সিসিটিভিতে মোড়া থাকে, ফলে ফেসগুলো আইডেন্টিফাইড হয়ে যাচ্ছে, এবং ফেসগুলোকে চিরুনি তল্লাশি করে মহল্লায় মহল্লায় ঘুরে পুলিশ কিন্তু আইডেন্টিফাই করছেন। শুধু তাই না, এরা পালিয়ে বেড়াচ্ছেন, এবং পালানোটা রাজ্যের বাইরে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা অনেক ক্ষেত্রে তৈরি হয়েছে। ইতিমধ্যে একাধিক ব্যক্তিকে ঘাড় ধরে লালবাজারে ঢোকানো হয়েছে, এবং তাদের ওপর গুন্ডা দমন আইনটা প্রয়োগ হচ্ছে। এরা স্বাভাবিকভাবে এরা এখন চেষ্টা করবেন যে সর্বভারতীয় ক্ষেত্রে যে সমঝোতাটা কেন্দ্রীয় সরকারের সঙ্গে হয়েছে, আমি খেয়াল করছিলাম ককরোচ জনতা পার্টির যিনি মুখপাত্র তিনি বলছিলেন যে 21টি বিজেপি শাসিত রাজ্যে আন্দোলনের সময় যে এফআইআর করা হয়েছে সেই এফআইআরগুলোকে সরাতে হবে। তাহলে কি পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে এই এলিমেন্টগুলো বাদ চলে যাবে? না, বাদ চলে যাওয়ার কোনো জায়গা নেই। তার কারণ পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ককরোচ জনতা পার্টির যারা মুখপাত্র হয়েছেন, স্বঘোষিত মুখপাত্র কিনা জানি না, হয়েছেন, তারা বলেছেন যারা এই গণ্ডগোল করেছে তাদের সঙ্গে মধ্যে কোনো সম্পর্ক নেই। এখানেই এরা পড়েছেন ফ্যাসাদে। যে আইনজীবীরা এদের হয়ে সওয়াল করতে আদালতে গিয়ে বলবেন সমঝোতার কথা, তাদের তো এই প্রশ্নটার মৌলিক প্রশ্নটা জবাব দিতে হবে যে পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে ককরোচ জনতা পার্টি বলছে যে প্রথমত আমরা মিছিল ডাকিনি,
তারপর আমরা মিছিলে সামিল হব বলিনি। এবার এই যারা গণ্ডগোল করেছেন তারা ককরোচ জনতা পার্টির সদস্য নয়। যদি সদস্য না হন তাহলে ককরোচ জনতা পার্টির যে অ্যাডজাস্টমেন্ট দিল্লির লেভেলে হয়েছে সেই লেভেলটা তো এখানে বাস্তবায়িত হবে না। আইনজীবীরা এদের হয়ে যখন সওয়ালও করতে যাবেন তখন সওয়াল করতে গিয়ে তারা যদি এই যুক্তিটা দাঁড় করানোর চেষ্টা করেন যে দিল্লিতে তো এই সেটেলমেন্ট হয়েছে, তাও কেন এখানে দাঁড়িয়ে গুন্ডা দমন আইনের আওতায় এরা আসছেন, তখন তো স্বাভাবিকভাবে সরকার পক্ষ থেকে বলা হবে এটা তো ককরোচ জনতা পার্টি কেউ নয়, এরা তো আলাদাভাবে একটা গণ্ডগোল করার চেষ্টা করেছে। এটা গেল একটা দিক। দ্বিতীয় দিক সেটা হচ্ছে, দেখুন মুখ্যমন্ত্রী যখন বলেছেন 3 প্রজন্ম মনে রাখবে, তখন কঠোরতম শাস্তি এবং কয়েক বছরের জেলের ভেতরে এটা ঢুকবেন, কারণ যেই অত্যাচারটা করছেন। এবার ঘটনা হচ্ছে, একটু ভালো করে খেয়াল করে দেখবেন, বাংলার যত মিডিয়া, বাংলা মিডিয়া বা পশ্চিমবঙ্গ চ্যাপ্টারে যারা মিডিয়ার কাজ করেন, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে ইলেকট্রনিক মিডিয়া থেকে প্রিন্ট মিডিয়া, এরা সবাই কিন্তু খেপে গেছেন এই আন্দোলনকারীদের এই সেগমেন্টটার ব্যাপারে, কারণ তারাও তো মার খেয়েছেন এবং তারা মার খাওয়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন, মুখ্যমন্ত্রী তাদের দেখতে গেছেন এবং তারা নিজেরা এফআইআর করেছেন। এবং আজকে যখন এই প্রতিবেদন পেশ করছি তখন কলকাতার রাজপথে তারা একটা লম্বা মিছিল করছেন সংবাদ মাধ্যমের সমস্ত সেগমেন্টকে নিয়ে, সাংবাদিকদের নিয়ে। স্বাভাবিকভাবে তাদের সাপোর্টটাও তারা পাবেন না, শুধু আইনজীবীদের সাপোর্ট, এবং আইনজীবীরা যে যুক্তিটা দাঁড় করিয়ে আদালতে এদের ছাড়ানোর চেষ্টা করবেন, যে এলিমেন্টগুলো ধরা পড়ছে একটা একটা করে, আমি যাদের নামের আগের দিনও বলেছি, এদের নাম উচ্চারণ করতেও খারাপ লাগে কিন্তু তাও বলছি, ইরফান আলমগীর, আসাদ, মাইনুদ্দিন, ইমরান, খালিদ, জামিন, মহসিন, দীপক, মোহাম্মদ আজাদ, মোহাম্মদ আফরোজ, আমি কয়েকটা নাম 11টা নাম বললাম, আরও একাধিক লোক গ্রেফতার হচ্ছে এবং তারা এখন পালিয়ে বেড়াচ্ছে, বাড়িতে তারা নিশ্চিতভাবে নেই। মহল্লায় ঘুরে পুলিশ এদের আইডেন্টিফিকেশন করে ফেলেছে, কিন্তু এদের সবাইকে এখনও ধরা গেছে বলে আমি বিশ্বাস করি না। ফলত এরা রাজ্যের বাইরে পালাচ্ছে। কতদিন বাইরে পালিয়ে বেড়াবে? রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম যখন শুভেন্দু অধিকারী, এবং এর রাজ্যে যখন গুন্ডা দমন আইনটা হয়েছে এবং আদালতে যখন আইনজীবীরা দাঁড় করিয়ে বলার চেষ্টা করবেন যে আমরা তো আদতে মানে এই সমঝোতার আওতায় পড়ি, কিন্তু স্টেট ককরোচ পার্টি যারা আছেন তারা তো বলবেন এরা আমাদের কেউ নন, তো সেখানেই ভেস্তে যাবে সেই যুক্তি। ফলত আলটিমেটলি এদের কপালে রয়েছে দুর্ভোগ না দুঃখ, এবং সেই দুঃখটা আমি মুখ্যমন্ত্রীর ভাষা ধার করেই বলছি যে 3 প্রজন্ম মনে রাখার মতো দুঃখ এদের জীবনে আসতে চলেছে। ফলত দেখুন, একটা যে কোনো ঘটনা যখন ঘটে তখন প্রশাসন যদি সঠিক ভূমিকা পালন করে তার যে রেজাল্টটা হয়, সেটা আমরা পার্ক সার্কাসে দেখেছি কিছুদিন আগে। থেমে গিয়েছিল সব কিছু, আবার একটা স্কোপ খুঁজছিল, এবং সেই স্কোপ দিয়েই কালীঘাটি ককরোচরা বেরিয়েছে। এটা বেরিয়ে এই মিছিলে ইনভলভ হয়েছে। এবার মরবি তো বামেরা বললো আমরা নেই, লোকাল ককরোচ বললো আমরা নেই, তাহলে এরা কারা? এরা আদতে বেসিক্যালি কালীঘাটি ককরোচ। আর কালীঘাটি ককরোচ বলতে কী বোঝেন আপনারা জানেন? যে যারা দিনের পর দিন সিএ আন্দোলনের সময় আড়াই দিন ধরে মানে 250 কোটি টাকা খরচা করেছে, এই রাজ্যের ক্ষতি সাধন করেছে, থানা পোড়ানো থেকে স্টেশন ভাঙচুর করা, ন্যাশনাল হাইওয়ে 9 ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে, রামনবমীর দিন উড়িষ্যা শিবপুর ডালখোলাতে যারা চূড়ান্ত অশান্তি করে শেষ পর্যন্ত এনআইএ যাদের গ্রেফতার করেছে, তৎকালীন সরকার যাদের গ্রেফতার করেনি, তারাই এবার নতুন ফরম্যাটে ককরোচ হতে চেষ্টা করেছে পশ্চিমবঙ্গের মাটিতে। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় দেখাবো, আপনাদের নিয়ে যাব সরাসরি মোহনপুরে। আপনারা জানেন উত্তর চব্বিশ পরগনার মোহনপুর একটি জায়গা, এবং সেখানে ভেটেরিনারি কলেজ আছে না, সেই ভেটেরিনারি কলেজটা বেলগাছিয়া ভেটেরিনারি কলেজ, পশু পাখিদের যে হসপিটাল, সেই হসপিটালের একটি ক্যাম্পাস আছে মোহনপুরে। সেই ক্যাম্পাসে এই ককরোচদের উৎপাত শুরু হয়েছিল, ব্যাপক উৎপাত আন্দোলনকে কেন্দ্র করে, এবং শেষ পর্যন্ত লোকাল এরিয়ার লোকজন বেরিয়ে এসে তাদের ডোজ দিতে শুরু করে। মধ্যিখান থেকে এসে পুলিশ কোনো রকমে পরিস্থিতি আয়ত্তে নেয়। আমি বলছি আমি ভিডিওটা আপনাদের কাছে দেখাবো, সারা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে কিন্তু এই ধরনের কালীঘাটি ককরোচরা ছোট ছোট এলাকায় বিচরণ করতে শুরু করবে। কিন্তু গুন্ডা দমন আইনের রেজাল্ট যদি খুব দ্রুত রাজ্য সরকার ইমপ্লিমেন্ট করে দেন, অর্থাৎ এদের আদর্শ শিক্ষা একটা দিয়ে দিতে পারেন অন্তত কোনো একটি ক্ষেত্রে, আমি বলছি এই কালীঘাটি ককরোচরা যা গত 2 দিন আগে করলো কলকাতার রাজপথে, তাহলে কিন্তু চিরতরের শিক্ষা পেয়ে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে যারা ভবিষ্যতে ককরোচ হয়ে আবার ডিস্টার্বেন্স করার চেষ্টা করতে পারে তারা। আমি আজকের এই প্রতিবেদন শেষ করার সময় সরাসরি আপনাদের নিয়ে যাব মোহনপুরে। এখানে কালীঘাটি ককরোচরা আবার আস্ফালন শুরু করেছেন, এবং পুলিশ কীভাবে সেটা শেষ পর্যন্ত নিয়ন্ত্রণ করছে একটা খণ্ডচিত্র আপনাদের আজকের প্রতিবেদনের শেষ পর্বে দেখাবো।
এরা হচ্ছে ককরোচ জনতা পার্টি। দেখুন দেখুন অবস্থা, দেখুন অবস্থা, দেখুন দেশ বিরোধী কাজের অবস্থা দেখুন। দেখুন 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 দেশ বিরোধীদের দেখুন। নেশাখোর, এক একটা বড় বড় নেশাখোর, দেখুন এক একটা বড় বড় নেশাখোর। নেশাখোরের কোয়ালিটি দেখুন।